নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক। আর আজ কম বেশি সন্ধে 7টায় আন্তর্জাতিক বিভাগে দেখুন মানবাধিকার লঙ্ঘনকারী আমেরিকার মানবাধিকার বিষয়ে বড় বড় কথা বলা নিয়ে বিশেষ একটা প্রতিবেদন, যার শিরোনাম হচ্ছে চোরের মায়ের বড় গলা। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। চালুনি এবং সুচ, চোরের মায়ের বড় গলা এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মানবাধিকার, এমনটা পরপর বললে মনে হয় বলতে সুবিধা হয় বা বুঝতে সুবিধা হয়। বাংলা ভাষায় দুটো বহুল প্রচলিত প্রবাদ হচ্ছে, চালুনি বলে সুই তোর পিছনে কেন ফুটো, আর একটা হলো চোরের মায়ের বড় গলা। সুইয়ের মাত্র একটা ফুটো, তাও চালুনির ফুটোর চেয়ে অনেক ছোট। অন্যদিকে চালুনির শরীর জুড়ে শত শত ফুটো, অথচ চালুনি সুচকেই কটাক্ষ করে বলে তোর পিছনে কেন ফুটো। নিজের শত শত ফুটো থাকতেও সুইয়ের সমালোচনায় মুখর হয় চালুনি। বাস্তবে দেখা যায় সৎ লোক নীরবে নিভৃতে কাজ করে, অসৎ লোকের হম্বিতম্বি বেশি। যে যত মন্দ বা অসৎ তার তত বেশি গলাবাজি, নিজে অপরাধে ডুবে থাকে, আর অন্যের পান থেকে চুন খসলেই সমালোচনার তুবড়ি ছোটে। এইসব নিয়েই এই প্রবাদগুলো প্রচলিত বহুদিন ধরে। বলার কথা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের হয়েছে সেই দশা। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশকে নিয়ন্ত্রণে রাখতে মানবাধিকার অস্ত্র ব্যবহার করে আসছে, অথচ আমেরিকা যুক্তরাষ্ট্র নিজে দেশে বিদেশে মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে দাগী অপরাধী। এক্ষেত্রে সাম্প্রতিক কয়েকটা উদাহরণ তুলে ধরা যায়। সভা সমাবেশের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও আমেরিকা নিজের দেশে সভা সমাবেশের অধিকারকে কতটুকু স্বীকৃতি দেয় বা দিয়েছে। ফিলিস্তিনি গণহত্যার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোয় সমবেত হওয়ার কারণে কমপক্ষে 4000 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আমেরিকা। আমেরিকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে গ্রিন পার্টির সম্ভাব্য প্রার্থী জিল স্টেইনকে পর্যন্ত পিঠমোড়া করে হাতকড়া পরিয়ে আটক করা হয়েছে। ইসরায়েলের গণহত্যা বিরোধী বিক্ষোভ থেকে জিল স্টেইনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের আগে স্টেইন বলেছেন তিনি ছাত্রদের সমর্থনে এবং তাদের সাংবিধানিক অধিকার এবং মুক্ত বাকস্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছেন। তার মানে গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে এবং গণহত্যার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছেন আমেরিকার চোখে তারা অপরাধী। একজন নারী অধ্যাপক বারবার তার নাম এবং অর্থনীতির অধ্যাপক বলে পরিচয় দেওয়ার পরেও একজন পুরুষ পুলিশ যেভাবে মাটিতে ফেলে হাঁটু দিয়ে ঠেসে ধরে তাকে পিচমোড়া করে হাতকড়া পরিয়েছে, তা রীতিমতো শ্লীলতাহানি। সাউদার্ন ইলিনয়েস ইউনিভার্সিটির ইতিহাসের অধ্যাপক এবং মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ স্টিভ তামারি ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভকারীদের ছবি তোলার এবং ভিডিও ধারণের চেষ্টা করছিলেন। সেই সময় কয়েকজন পুলিশ সদস্য বেপরোয়াভাবে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছেন তাকে। ভিডিওতে দেখা যায় গ্রেপ্তার হওয়ার সময় অধ্যাপক তামারি মাটিতে পড়ে গেলে পুলিশের এক সদস্য তাকে হাঁটু দিয়ে আঘাত করতে থাকেন। পরে 2 হাত পিছমোড়া করে হাতকড়া পরানো হয়। এরপর কয়েকজন পুলিশ তার নিস্তেজ হয়ে পড়া শরীর টেনে হিঁচড়ে একটা ভ্যানের দিকে নিয়ে যায় এবং মাটিতে উপুড় করে ছুঁড়ে ফেলে দেয়। এর ফলে ওই অধ্যাপকের পাঁজরার 9টা হাড় এবং হাত ভেঙে গিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বেশ কিছু ভিডিওতে পুলিশি নির্মমতার চিত্র উঠে এসেছে। অনেকেই অভিযোগ করে বলেছেন যে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কোনো চেষ্টাই করেনি আমেরিকার পুলিশ। হাজারো শিক্ষার্থী এমনকি শিক্ষকরাও পুলিশের বর্বর আচরণের শিকার হয়েছেন। শান্তিপূর্ণ বিক্ষোভে আমেরিকার পুলিশের এই নিষ্ঠুরতা এবং সহিংস আচরণ আমেরিকার দৃষ্টিতে মানবাধিকার লঙ্ঘন নয়। অন্য দেশে এমনটা হলে মানবাধিকার লঙ্ঘন বলে চেঁচামেচি করবে আমেরিকা, কারণ সে তো মানবাধিকারের ফেরিওয়ালা, তারাই তো মানবাধিকারের বুলি দেশ বিদেশে প্রচার করে বেড়ায়। তার আবার মানবাধিকার লঙ্ঘন কি? আমেরিকার পুলিশ কেবল বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ দমনে বর্বরতা দেখিয়েছে এমন নয়। এই নিষ্ঠুরতা এবং বর্বরতা এখন আমেরিকার পুলিশের নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সিএনএন এর প্রতিবেদন বলছে
পুলিশ হেফাজতে বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে আমেরিকা যুক্তরাষ্ট্রে। 2015-16 সালের এক পরিসংখ্যান অনুযায়ী আমেরিকার পুলিশ হেফাজতে অস্ট্রেলিয়ার দ্বিগুণ এবং ব্রিটেনের 6 গুণ মানুষের মৃত্যু হয়েছে। ব্যুরো অব জাস্টিস স্ট্যাটিস্টিক্সের অর্থাৎ BJSS এর তথ্য মতে 2015 সালের জুন থেকে 2016 সালের মার্চ পর্যন্ত মাত্র 10 মাসে গ্রেপ্তারের পর পুলিশ হেফাজতে মৃত্যু হয় 1348 জনের, গড়ে প্রতি মাসে, তার মানে 135, এবং প্রতিদিন 4 জনের বেশি। নির্বিচারে গুলি করেও অন্যান্য দেশের তুলনায় বেশি মানুষ হত্যা করেছে বা হত্যা করছে আমেরিকার পুলিশ। ওয়াশিংটন পোস্টের তথ্য মতে 2019 সালে পুলিশের গুলিতে নিহত হয় 1004 জন। একই বছর ম্যাপিং পুলিশ ভায়োলেন্স নামের একটা মানবাধিকার গোষ্ঠী 1099টা হত্যার ঘটনা নথিভুক্ত করেছে। 2022 সালে আমেরিকার আইন শৃঙ্খলা বাহিনীর হাতে 1176 জন নিহত হয়েছেন। ভারতে কিংবা বাংলাদেশে পুলিশের গুলিতে মারা গেলে সেটা হয় বিচার বহির্ভূত হত্যা, কিন্তু আমেরিকায় মারা গেলে ওটাই হয় আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব। কিন্তু আমেরিকার পুলিশের গুলিতে প্রতি বছর 1000-এর বেশি লোককে হত্যা করা হলেও তাকে পুলিশের লাইন অফ ডিউটি অর্থাৎ দায়িত্ব পালন করা বলা হয়। এর ফলে হত্যা করেও সে পার পেয়ে যায়। ফিলিস্তিনি গণহত্যার বিরুদ্ধে সমবেত হওয়ার অপরাধে অনেককে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার কিংবা তাদের ছাত্রত্ব স্থগিত করার হুমকি দেয়া হয়েছে। মত প্রকাশের স্বাধীনতা এবং সভা সমাবেশের স্বাধীনতার কণ্ঠ রোধ করতে এখানেই থেমে থাকেনি আমেরিকা। ইসরায়েল বিরোধী বিক্ষোভকারীদের দমন করতে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে একটা বিলও পাশ করেছে, যা কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই আইনে ইসরায়েলের বিরুদ্ধে কিছু বললেই সেটা ইহুদি বিদ্বেষ তথা ইহুদিদের বিরুদ্ধে ঘৃণা উস্কে দেওয়া হিসেবে বিবেচিত হবে, গণ্য হবে। আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে যে বিক্ষোভ চলছে তার প্রতিক্রিয়া হিসেবে বিলটা পাশ করা হয়েছে। এই আইনকে ঢাল হিসেবে ব্যবহার করে ইহুদি বিদ্বেষের চর্চা হওয়ার অভিযোগ তুলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তহবিল বন্ধ করে দিতে পারবে আমেরিকার কেন্দ্রীয় শিক্ষা বিভাগ। গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা এবং তাতে মার্কিন সরকারের সমর্থনের সমালোচনা করায় মার্কিন প্রতিনিধি পরিষদ কংগ্রেসের একমাত্র ফিলিস্তিনি আমেরিকান আইন প্রণেতা রাশিদা তালিবের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবও পাশ হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে আমেরিকা ডিজিটাল সিকিউরিটি আইন নিয়েও কথা বলে, অথচ সোশ্যাল মিডিয়ায় ইসরায়েলের বিরুদ্ধে পোস্ট দিয়ে আমেরিকার নিউ ইয়র্কে চাকরি হারিয়েছেন 2 জন নারী। এদের একজন লজিমা হুসাইনোভা নিউ ইয়র্কের সিটি ব্যাংকে কর্মরত ছিলেন, আর অন্যজন নিউ ইয়র্কের লেনক্স হিল হাসপাতালে এবং ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতাল ও মেডিকেল সেন্টারের জরুরি কক্ষের চিকিৎসক দানা দিয়াব। ইসরায়েলের বিরুদ্ধে টুইট করায় ইলিনয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিভেন সালাটিয়াকে চাকরিচ্যুত করা হয়েছে। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সেট ক্রসবিকে চাকরিচ্যুত করা হয়েছে। একইভাবে স্ট্যানফোর্ড এবং ইউসি বার্কলে বিশ্ববিদ্যালয়ে চাকরিচ্যুত ঘটনা ঘটেছে। কর্নেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বাসেল রিকফোর্ড ইসরায়েলের সমালোচনা করায় প্রকাশ্যে ক্ষমা চেয়ে চাকরি বাঁচিয়েছেন। শিক্ষা জীবনে ভালো ফল এবং ক্যাম্পাসের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়তার ভিত্তিতে শিক্ষার্থীদের মধ্যে থেকে একজনকে ভ্যালেডিক্টোরিয়ান স্বীকৃতি দেওয়া হয়। নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে তিনি সমাবর্তন বক্তৃতা করেন। এবছর আমেরিকার ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ার ভ্যালেডিক্টোরিয়ান নির্বাচিত হয়েছিলেন আসনা তাবাসসুম। বায়োমেডিকেল প্রকৌশল বিভাগের এই শিক্ষার্থীর CGPA 3.98। আসনা তাবাসসুম ইনস্টাগ্রাম প্রোফাইলের বায়োতে ফিলিস্তিনপন্থী একটা ওয়েবসাইটের ঠিকানা থাকায় সেরা ছাত্রীর সমাবর্তন বক্তৃতা বাতিল করেছে ইউএসসি। গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে সেই আমেরিকাকে কিনা দৃষ্টান্ত হিসাবে ব্যবহার করা হয় আর অন্যান্য দেশকে অভিযুক্ত করা হয়, কিন্তু বাস্তবতা কি বলে? বাস্তবতা কি বলে? সাংবাদিক মেহেদি হাসানের টিভি অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম MSNBC। প্রগতিশীল এই টিভি উপস্থাপককে ইসরায়েলি নীতির অন্যতম কড়া সমালোচক হিসাবে বিবেচনা করা হয়ে থাকে।
এবারই প্রথম নয়, এর আগেও ইসরায়েলের সমালোচনা করার জন্য মার্কিন সাংবাদিকদের শাস্তি দেওয়ার ইতিহাস রয়েছে। 2018 সালে ফিলিস্তিনি অধিকারের সমর্থনে জাতিসংঘের এক সভায় বক্তব্য দেওয়ায় সাংবাদিক মার্ক ল্যামন্ট হিলকে বরখাস্ত করেছিল সিএনএন। গত ফেব্রুয়ারি মাসে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন গাজায় ইসরায়েলি হামলা নিয়ে পরিকল্পিতভাবে তীব্র পক্ষপাতমূলক সংবাদ প্রচার করছে। অন্যদিকে ফিলিস্তিনিদের অবস্থান তুলে ধরার ক্ষেত্রে জোরালো সেন্সরশিপ আরোপ করছে। একটা ভাইরাল হয়ে যাওয়া প্রতিবেদনে দাবি করা হয়েছিল হামাস ইসরায়েলি শিশুদের মাথা বিচ্ছিন্ন করে হত্যা করেছে। এই প্রতিবেদনটা গণমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনও এই নৃশংসতা নিয়ে কথা বলতে শুরু করেন। ইসরায়েলের সরকার এবং হোয়াইট হাউস থেকে এই ধরনের ঘটনা ঘটেনি বলার আগে পর্যন্ত সেটার প্রচার চলতেই থাকে, এত বড় একটা মিথ্যা প্রচার চলতেই থাকে। পরে সিএনএন এই অনাবশ্যক ভুলের জন্য, কি শব্দ, অনাবশ্যক ভুলের জন্য ক্ষমা চায়। সিএনএন এর এমন সম্পাদকীয় নীতির সমালোচনা করেছেন খোদ সংবাদ মাধ্যমটার কর্মীরাই। ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক মালাক সিলমি আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যে বসবাস করেন। ওয়েন স্টেট ইউনিভার্সিটি থেকে তিনি সাংবাদিকতা এবং ইন্টারন্যাশনাল স্টাডিজ বিষয়ে স্নাতক করেন। আমেরিকার কয়েকটা পত্রিকার সাংবাদিকতা করার পর পেশা ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। কিন্তু কেন বাধ্য হয়েছেন শুনুন। মার্কিন সংবাদ মাধ্যমের একচোখা দাজ্জাল নীতির কারণে মালাক বলেছেন যে সামনে তাকিয়ে দেখলাম আমেরিকার গণমাধ্যমে কাজ করব এমন কোনো জায়গা আমার জন্য নেই। আমার হৃদয় ভেঙে গেল। ঠিক যে কারণে আমি সাংবাদিক হতে চেয়েছিলাম, ঠিক সেই কারণেই তা থেকে নিজেকে মুক্তি দিলাম। মার্কিন গণমাধ্যমে আমি যা দেখছি তাতে সাংবাদিকতা থেকে আমার দূরের আরো অনেক কারণ খুঁজে পাচ্ছি। আমেরিকা যুক্তরাষ্ট্রে আমি এমন এক শহরে বড় হয়েছি যেখানকার মানুষ গণমাধ্যমে যেসব খবর আসে সেগুলোই একেবারেই বিশ্বাস করে না। কারণ এখানে মধ্যপ্রাচ্য এবং মুসলিম এবং আরব সম্প্রদায় নিয়ে বছরের পর বছর ভুল এবং আসল তথ্য আড়াল করে খবর ছাপা হয়, যা প্রচার করা হয়। বেশিরভাগ সময় আমরা খবরের পাতায় আমাদের নেতিবাচকভাবে উপস্থাপন বা সন্ত্রাসী হিসাবে আখ্যা দিতে দেখেছি। আমেরিকার ইউনিভার্সিটি অব নেব্রাস্কা লিঙ্কনের শিক্ষক সারাউবের গবেষণা বলছে গণমাধ্যম জনমনে ইসলাম ফোবিয়া তথা ইসলাম ভীতি সৃষ্টি করেছে। পশ্চিমা গণমাধ্যম মুসলমানদের জন্য বেশ কিছু স্টেরিওটাইপ ধারণা প্রচার করেছে, যার মধ্যে ছিল মুসলিম সন্ত্রাসী কিংবা আরব সন্ত্রাসী। এই সব ধারণা ইসলাম এবং তার অনুসারীদের বিরুদ্ধে ভয় এবং ভুল ধারণাই তৈরি করেছে। হংকং ভিত্তিক পত্রিকা এশিয়া 2000-এর সাবেক ব্যবস্থাপনা সম্পাদক ড্যান ক্রিক্কি লিখেছেন, আমেরিকায় 4টে গোষ্ঠী দেশটার গোটা গণমাধ্যম নিয়ন্ত্রণ করে। তার মতে সরকারের তোষামোদকারী হাতিয়ার হিসাবে কিছু কোটিপতি ছাপা সংবাদপত্র বাঁচিয়ে রেখেছে। ইরাকে আগ্রাসনের আগে পশ্চিমা গণমাধ্যম সাদ্দাম হোসেনকে যুদ্ধবাজি হিসেবে প্রচার করতে থাকে, অনেকটা অ্যাডলফ হিটলারের মতোই। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডগলাস ক্লেনরার তার বই দ্য পার্সিয়ান গালফ টিভি ওয়ারে উল্লেখ করেছেন মূলত সিএনএনই মার্কিন জনগণের মনস্তত্ত্বকে যুদ্ধের দিকে নিয়ে গিয়েছে। গবেষণা বলছে যুদ্ধ শুরুর আগেই গণমাধ্যমগুলো যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছিল তাদের সংবাদের মাধ্যমে। টিভি চ্যানেল MSNBC বলেছিল কাউন্টডাউন ইরাক, পিছিয়ে ছিল না সিবিএস। তারা সংবাদের বিশেষ সেগমেন্টের নাম দিয়েছিল শোডাউন উইথ সাদ্দাম। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সাবেক মহাপরিচালক ডাইক ইরাক আক্রমণের সময় মার্কিন গণমাধ্যমগুলোর সমালোচনা করে বলেছিলেন, মার্কিন গণমাধ্যমগুলো কেবল যুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছে তা নয়, বরং তাদের মধ্যে অনেকেই যুদ্ধের পক্ষে জনমত তৈরি করেছে। সিএনএনকে ছাড়িয়ে এক নম্বরে যেতে ফক্স নিউজ মার্কিন প্রশাসনের পক্ষে অবস্থান নিয়েছে এবং আমেরিকার সবচেয়ে বড় রেডিও নেটওয়ার্ক ইউএস কেবল নিউজ নেটওয়ার্কিং যুদ্ধের পক্ষে দেশ জুড়ে র্যালি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের
ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনার গবেষক ক্রিস্টোফার বেইল নিউ ইয়র্ক টাইমস, ইউএসএ টুডে ও ওয়াশিংটন টাইমসে প্রকাশিত 50,407টা সংবাদ এবং টেলিভিশন চ্যানেলের মধ্যে সিবিএস, সিএনএন ও ফক্স নিউজের প্রায় 1084টা সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করেছেন। বিশ্লেষণ শেষে তিনি এই উপসংহারে পৌঁছেছেন যে টুইন টাওয়ারে হামলার পর মার্কিন গণমাধ্যমের অধিকাংশ খবর জুড়ে মুসলমানদের বিষয়ে নেতিবাচক সংবাদ পরিবেশিত হয়েছে। ভিয়েতনাম যাতে আর একটা সমাজতান্ত্রিক ঘরানার দেশ না হতে পারে তা ঠেকাতেই মূলত আমেরিকা ভিয়েতনামে আগ্রাসন চালায়। যুদ্ধের কারণে 30 লক্ষ নিহত, 3 লক্ষ নিখোঁজ, 44 লক্ষ আহত এবং 20 লক্ষ বিষাক্ত রাসায়নিকে আক্রান্ত হয়। মার্কিন সংবাদপত্রে যুদ্ধে ভূমিকাকে মহৎ উদ্দেশ্য প্রণোদিত হিসাবে দেখানো হয় ওই অবস্থার পরেও। 2023 সালে যত সাংবাদিক নিহত হয়েছে তাদের মধ্যে 75% মারা গিয়েছেন গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে। আমেরিকা, এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ইতালির মতো এলাকায় গণমাধ্যম নিয়ে সোচ্চার হলেও আমেরিকা ইসরায়েল কর্তৃক হাজার হাজার সাংবাদিক হত্যার বিষয়ে কিন্তু মুখে কুলুপ এঁটে রেখেছে। প্রেস ট্র্যাকারের তথ্য মতে 2017 থেকে 2024 সালের এপ্রিল পর্যন্ত আমেরিকায় 314 জন সাংবাদিককে গ্রেপ্তার কিংবা তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে গত 5 মাসে 57 জন সাংবাদিক নিপীড়নের শিকার হয়েছেন। 126 জন সাংবাদিককে কোনো অভিযোগ ছাড়াই আটক করে রাখা হয়েছে। 74 জন সাংবাদিককে আটকের সময় অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে। আমেরিকার পুলিশ 56 জন সাংবাদিকের সেলফোন, 43 জন সাংবাদিকের ক্যামেরা এবং 12 জন সাংবাদিকের কম্পিউটার কেড়ে নিয়েছে, কম্পিউটার জব্দ করেছে। গণতন্ত্র, মানবাধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে কোনো দেশই ত্রুটিমুক্ত নয়। এটা ঠিক। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর একটা হাতিয়ার ন্যাশনাল এন্ডাউমেন্ট ফর ডেমোক্রেসি, যাকে বলে এনইডি, আমেরিকার স্বার্থ রক্ষায় কোনো দেশের কোনো গোষ্ঠীকে ক্ষমতায় নিয়ে আসা কিংবা আমেরিকার স্বার্থের বিরুদ্ধে গেলে কোনো দেশের সরকারকে অপসারণের পটভূমি তৈরি করে এনইডি। এজন্য তারা ওই সব দেশের স্থানীয় বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে ষড়যন্ত্র করে বিভিন্ন ইস্যুতে জনগণকে খেপিয়ে তোলে। পরবর্তীতে আন্তর্জাতিক মিডিয়ায় ওই দেশ ও সরকার সম্পর্কে নেতিবাচক সংবাদ প্রকাশ করে চাপ সৃষ্টি করা হয়। বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশকে ধ্বংস করতে এবং দেশগুলো যেন মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না পারে সেজন্য এনইডি সরকার বিরোধী বিভিন্ন প্রতিপক্ষ তৈরিতে অর্থায়ন এবং নানাভাবে সহায়তা করে থাকে।